আপনি কি ড্রাগ অ্যাডিক্টেড? হুম, আপনি তো ড্রাগ অ্যাডিক্টেড এবং সেটা আপনি জানেনও না বোধহয়। আসলে আপনি এখন যে নেশাটা করছেন সেটার কোনো প্রভাব আপনি আপনার শরীরের ওপর দেখতে পাচ্ছেন না। তাই হয়তো আপনি বুঝতে পারছেন না যে আপনি কিন্তু ড্রাগ অ্যাডিক্টেড। আসলে আমাদের সমাজের বেশিরভাগ লোকই বুঝতে পারছে না যে তারা প্রত্যেকেই কিন্তু ড্রাগ অ্যাডিক্টেড। বিষয়টা একটু খুলে বলবো। দেখুন, এই যে ড্রাগটা না, এটার প্রভাব কিন্তু সুদূর প্রসারী, কিন্তু সারা দিনে আপনি বহুবার এই ড্রাগটার প্রভাবের ভেতর দিয়ে যাচ্ছেন, বুঝতে পারছেন না। সবাই, আমরা প্রত্যেকে এই ড্রাগের প্রভাবে ধীরে 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 সামাজিক অবক্ষয়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু উপলব্ধি করতে পারছি না। তার কারণ এটা কোনো দণ্ডনীয় অপরাধ নয়, এবং এই ড্রাগটা আমরা সারা দিন আমাদের সঙ্গে ক্যারি করতে পারি। হ্যাঁ, আপনি হয়তো ঠিকই ধরেছেন, এটা হচ্ছে ডিজিটাল ড্রাগ। ডিজিটাল ড্রাগের একটা বড় নাম রিলস। যে রিলস আপনি এবং আমি সারাটা দিন বহুবার দেখি, সেই রিলসের প্রভাব কীরকমভাবে আমার এবং আপনার জীবনে পড়ছে, সেটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। নমস্কার, শব্দ গল্প দ্রুমের তরফ থেকে আমি আজকে রিলসের ওপর আলোচনা করব এবং তার কুপ্রভাবগুলো কিভাবে সমাজটাকে ধীরে 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 একটা খুব খারাপ জায়গায় নিয়ে যেতে চলেছে, সেই বিষয়ে আলোচনা করব আপনাদের সাথে। আপনাদের মতামত এ বিষয়ে প্রচণ্ডভাবে আমাদের দরকার, এবং চাইবো আমাদের চ্যানেলটাকে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করুন, যাতে এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা ভবিষ্যতে আরও আলোচনা করতে পারি। বিগত কয়েক বছরে ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবে এই সমস্ত রিলসের চাহিদা একদম তুঙ্গে, যে কারণে কিছু তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটার তারা এই ভিউজ আর লাইকের নেশায় একদম লিপ্ত হয়ে পড়েছেন। তার জন্য তারা শরীর প্রদর্শন করতে বা ডাবল মিনিং ডায়ালগস দিতে বা খুব কুরুচিকর অঙ্গভঙ্গি করতেও দ্বিধাবোধ করছেন না, যার ফলে একটা সুস্থ মানসিকতার থেকে আমরা ধীরে ধীরে একটা অসুস্থ মানসিকতার দিকে চলে যাচ্ছি। আজকাল ইনফ্লুয়েন্সার কথাটার কিন্তু অপপ্রয়োগ হচ্ছে। ইনফ্লুয়েন্সার বা প্রভাবশালী ব্যক্তি, তার কাজ হচ্ছে গঠনমূলক আলোচনা করা বা কোনো রকম শিক্ষামূলকভাবে সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া। অথচ আমরা দেখছি এই নামের আড়ালে বেশ কিছু লোক কিন্তু অসামাজিক বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েট করছেন, বা যৌন সুশ্রুড়ি দেওয়া যায় এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করছেন। তাই আমার মনে হয় এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটারদের অ্যাডাল্ট কন্টেন্ট ক্রিয়েটারের ব্র্যাকেটে ফেলা উচিত। এনারা কখনোই ইনফ্লুয়েন্সার হতে পারেন না। তথ্য প্রযুক্তির অভাবনীয় উন্নতির সাথে সাথে মানুষের কিন্তু বিনোদনের প্ল্যাটফর্মটাও বদলে গেছে। এখন এই সস্তার স্মার্টফোন আর সস্তার ইন্টারনেটের ফলে যেটা হয়েছে যে 8 থেকে 80 সবার হাতেই কিন্তু ফোন পৌঁছে গেছে। বিষয় হচ্ছে, আমরা সবাই যারা রিলস দেখছি তারা কি এই পার্টিকুলার ডিভাইডটা করতে পারছি যে কোন রিলসটা ভালো এবং কোন রিলসটা কুরুচিপূর্ণ? না, করতে পারছি না। ফলত সারাদিনে প্রচুর কুরুচিপূর্ণ বা অসামাজিক রিলস কিন্তু আমরা অজান্তেই দেখে ফেলছি। এই যে ধরুন রিলস বা শর্টস বা ডেইলি ব্লগিং, এই যে কন্টেন্টগুলো প্রত্যেক দিন যে অনেক লোক ক্রিয়েট করছে, সেগুলো কিন্তু আমাদেরকে দেখানো হয় একটা অ্যালগোরিদমের মাধ্যমে, রাইট? মানে আপনি যদি এই কন্টেন্ট একটা দেখেন, পরবর্তীকালে দেখবেন কিছু ছাড়া ছাড়াই
এই ধরনের কন্টেন্ট কিন্তু আপনাকে দেখানোর চেষ্টা করা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনাকে এবং আমাকে বিচার করতে হবে যে আমি কোন কন্টেন্টটা দেখব। সাধারণত যারা কিশোর কিশোরী বা অন্যান্য প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও এটা বাস্তব যে একটা দুটো যদি কুরুচিপূর্ণ কন্টেন্ট তারা দেখে ফেলেন, পরবর্তীকালে কিন্তু পরপর সেই ধরনের কন্টেন্টই আপনার কাছে আসতে থাকবে। বা ধরুন ডেইলি ব্লগ, সারাদিন একটা ব্যক্তি কি করছেন না করছেন সেটা কি সত্যি আমাদের জীবনে খুব প্রভাব বিস্তার করে? আমার মনে হয় না। এবং এই বিষয়গুলোকে নিয়ে বেশ কিছু লোক কিন্তু ব্যবসা করে কাটিয়ে যাচ্ছে। রিসেন্ট টাইমে আপনি যদি দেখেন, কেউ ভুল করে গরুর মাংস খেয়ে ফেলছে, বা কেউ হয়তো ভুলবশত বিয়ে করে ফেলছে। এই বিষয়গুলো কি আমার বা আপনার জীবনে সত্যিই খুব গুরুত্বপূর্ণ? একটু বিচার করে দেখবেন। এই অশ্লীল কন্টেন্ট তৈরির মনস্তাত্ত্বিক কারণ কি? যদি আমরা সেটা বিবেচনা করতে যাই, তাহলে দেখব অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার এক্ষেত্রে ভীষণভাবে ইম্পর্টেন্ট। মানে সবাই আমাকে দেখবে, আমি ফেমাস হয়ে যাব। কিন্তু সেটা যদি খুব সুস্থ স্বাভাবিকভাবে বেশ কিছু ভালো কন্টেন্ট ক্রিয়েট করে করতে হয়, হয়তো সেটা খুব তাড়াতাড়ি হওয়া সম্ভব নয়। তাই মানুষের আদিম প্রবৃত্তি বা লালসা, এই জায়গাগুলো নিয়ে যদি আমি কন্টেন্ট ক্রিয়েট করতে পারি, তাহলে খুব দ্রুত আমার সাবস্ক্রাইবার বা ফলোয়ার এসে যাবে। তাই এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটের প্রতি এদের একটা স্বাভাবিকভাবে ইন্টারেস্ট গ্রো করে। ভিডিও আপলোড করার সাথে সাথেই প্রচুর লাইক এবং সাবস্ক্রাইব তাদের মনে একটা অন্য ধরনের আনন্দ এনে দেয়, মানে একটা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। এবং সেই আনন্দই ধীরে ধীরে তাদেরকে আরও সাহসী করে তোলে আরও কুরুচিপূর্ণ কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। এই কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে সাথে আমরা যারা এটা দেখছি, তাদের মস্তিষ্কেও কিন্তু ডোপামিন হরমোনের একটা ক্ষরণ হয়, যে কারণে আমরা এই ধরনের কন্টেন্টকে বারবার দেখতে থাকি। আপনি শর্টস বা রিল বানানো শুরু করলেন, মোটামুটি ভালোই হচ্ছে, কিন্তু অন্য কেউ একটু অশ্লীল অঙ্গভঙ্গি করে বেশি লাইক এবং সাবস্ক্রাইব পেয়ে যাচ্ছেন। আপনার ভেতর একটা কম্পিটিটিভ অ্যাংজাইটি তৈরি হলো এবং ধীরে ধীরে অনিচ্ছা সত্ত্বেও বা সচেতনভাবে আপনিও ওই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে লাগলেন। তার কারণ আপনার লক্ষ্য কিন্তু কন্টেন্ট নয়, আপনার লক্ষ্য হয়ে দাঁড়ালো সাবস্ক্রাইব এবং লাইক। আচ্ছা, আমি এবং আপনি প্রত্যেকেই তো এই কুফলগুলো জানি, তাই না? তা সত্ত্বেও আমরা এগুলো দেখছি কেন? ভয়েরিজম, মানে অন্যের ব্যক্তিগত জীবন যেটা পর্দার আড়ালে থাকে, সেই জীবনটাকে যখন আমরা দেখতে পাচ্ছি, একটা অন্য ধরনের অনুভূতি আমাদের মধ্যে এক্ষেত্রে কাজ করে। এই যে ডেইলি ব্লগস, সেখানে কেউ সকালবেলা ঝাঁট দিচ্ছে, তো কেউ রান্না করছে, কেউ বাচ্চাকে স্কুলে ছাড়তে যাচ্ছে। এ তো দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত আমরা দেখছি। তা সত্ত্বেও এই জিনিসটাকে আমরা অ্যাজ আ কন্টেন্ট দেখতে চাইছি, তবেই না এত সাবস্ক্রাইব হচ্ছে, লাইক হচ্ছে এবং এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট হচ্ছে। কিন্তু এই অবধি যদি বিষয়টা থেমে থাকতো, তাহলে কোনো অসুবিধে ছিল না। ধীরে ধীরে বিষয়টা এমন জিনিসের মধ্যে চলে যাচ্ছে যেটা হয়তো পর্দার আড়ালে থাকাই উচিত, কিন্তু সেটাকেই আমরা সামনে নিয়ে আসছি এবং সেটাই কন্টেন্ট হয়ে যাচ্ছে। সমস্যার বিষয় হচ্ছে, ধীরে ধীরে এইগুলো যখন কন্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে, প্রথম প্রথম একটা অস্বস্তি লাগলেও আস্তে আস্তে আমরা এগুলোর ওপর অভ্যস্ত হয়ে পড়ছি। ফলত যেটা একটা সময় খুবই খারাপ চোখে দেখা হতো, আজকের ডেটে কিন্তু এমন অনেক বিষয়ই আছে যেটাকে আর ততটা চোখে লাগে না, অনেকটাই স্বাভাবিক হয়ে এসছে। সমস্যার জায়গা সেইখানে। বাস্তব জীবনের চাপ, একঘেয়েমি থেকে বাঁচতে
বা হাজারো সমস্যার থেকে পালাতে আমরা এই ধরনের কন্টেন্টগুলো দেখতে থাকি, যেটা একটা সাময়িক আনন্দ দেয়, একটা উত্তেজনা সৃষ্টি করে। ফলত যেটা হয়, সেই সমস্যাগুলো থেকে বা সেই একঘেয়েমিটা কিন্তু কাটানো যায় না, অথচ যেটা কুরুচিপূর্ণ বা যেটা সমাজের পক্ষে ক্ষতিকারক, সেগুলো ধীরে ধীরে আমাদের জীবনে খুবই নর্মাল হতে থাকছে। চক্রব্যূহের কথা কিন্তু আমরা প্রত্যেকেই জানি, যেটা দ্রোণাচার্য তৈরি করেছিলেন। ডিজিটাল অ্যালগোরিদম কিন্তু সেই চক্রব্যূহ, যেখানে একবার আপনি যদি ঢুকে পড়েন আর বেরোতে পারবেন না। অর্জুন জানতেন কি করে বেরোতে হয়, আমি বা আপনি কিন্তু জানি না। সেই কারণেই একবার যদি আপনি কোনো অসামাজিক বা কুরুচিপূর্ণ কোনো ব্লগকে দেখে ফেলেন বা কোনো শর্টস দেখেন, তারপর কিন্তু বারংবার সেই ধরনের কন্টেন্টই আপনার কাছে আসতে থাকবে। এটা থেকে বেরোনোর উপায় আছে, কিন্তু আমি বা আপনি কিন্তু ওই চক্রের মধ্যে যদি একবার পড়ে যাই, আর কিন্তু সেখান থেকে বেরোনো যাবে না। শরীর প্রদর্শনীমূলক যে সমস্ত কন্টেন্ট আছে, সেখানকার বডি ইমেজ ইস্যুতে কিন্তু আজকালকার কিশোর কিশোরীরা একটা হীনমন্যতায় ভুগছে। তার কারণ ওই শরীরটাকে পাওয়ার জন্যে তারা কিন্তু সর্বাগ্রে চেষ্টা করছে যে ওই ধরনের একটা শরীর আমাকে তৈরি করতে হবে। সেটা পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই বাস্তব। বেশ কিছু অবাস্তব কন্টেন্ট কিন্তু মানুষের মধ্যে যে সুস্থ চিন্তা ভাবনা, সেটাকেই সরিয়ে দিচ্ছে, যার ফলে সম্পর্কের অবনতি আমরা দেখতে পাচ্ছি। কারণ মানুষের মধ্যে একটা কৃত্রিম চাহিদা তৈরি হচ্ছে এমন একটা বিষয়ের ওপর, যেটা হয়তো বাস্তবের সঙ্গে একদমই মিল নেই। সবচেয়ে বেশি সমস্যার মধ্যে আছে কিন্তু শিশুরা, যারা কোমল, যারা জানেই না কোনটা দেখবো আর কোনটা দেখবো না, কোনটা সঠিক আর কোনটা বেঠিক। আজকের দিনে ইতিহাসকে বিকৃত করে যে ধরনের কন্টেন্ট তৈরি হচ্ছে, তার ফলে তাদের সমাজ সম্পর্কে চিন্তা বা ইতিহাস সম্পর্কে চিন্তা এমনিই বদলে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে, তাদের মধ্যে একটা বিকৃত যৌন চেতনা তৈরি করে দেওয়া হচ্ছে। তারা হয়তো জানেই না বিষয়টা কি বা তার কনসিকুয়েন্সেস কি কি, কিন্তু তাদের ভেতর তার একটা প্রভাব বা আলোচনা তৈরি করে দেওয়া হচ্ছে খুব ছোট বয়সেই। সেটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে, সেটা হয়তো আজকে আমরা উপলব্ধি করতে পারছি না। আচ্ছা, এই যে এত অশ্লীলতা নিয়ে আমরা আলোচনা করছি, এটাকে রোধ করার জন্য কি ভারত সরকার কোনো ব্যবস্থা নেয়নি? নিশ্চয়ই নিয়েছে। বেশ কিছু আইন আছে এই ধরনের অশ্লীলতাকে রোখার জন্য। সেই আইনগুলো নিয়ে আমরা একটু আলোচনা করে নিচ্ছি। তথ্য প্রযুক্তি আইন বা আইটি অ্যাক্ট 2000 এর 67 নম্বর ধারা অনুযায়ী ইলেকট্রনিক মাধ্যমে কোনো রকম অশ্লীল কন্টেন্ট ক্রিয়েট করা দণ্ডনীয় অপরাধ। এক্ষেত্রে 3 বছরের জেল এবং 5 লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে তার প্রথম ভুলের জন্য, এবং পরবর্তীকালে যদি এই ভুল আবার রিপিট করা হয়, তাহলে 5 বছরের জেল এবং 10 লক্ষ টাকা জরিমানা হতে পারে এই কন্টেন্ট ক্রিয়েটারের জন্য। আইটি রুল 2021 অনুযায়ী ভারত সরকারের স্পষ্ট নির্দেশিকা দেওয়া আছে যে এই সমস্ত প্ল্যাটফর্ম মানে ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবে কেউ যদি কোনো কুরুচিপূর্ণ তথ্য প্রকাশ করেন এবং তার বিরুদ্ধে যদি কোনো রকম রিপোর্ট করা হয়, তাহলে 24 ঘন্টার মধ্যে সেই কন্টেন্টটাকে সরিয়ে ফেলতে হবে। 1986 সালের ভারতীয় আইন অনুসারে যদি কোনো নারীকে অশ্লীলভাবে প্রদর্শন করা হয় কোনো ভিডিওগ্রাফিতে, তা কিন্তু দণ্ডনীয় অপরাধ। যদি কোনো রিলস বা ভিডিওতে কোনো শিশুর মাধ্যমে কোনো রকম অশ্লীলতা বা অসামাজিক কোনো বার্তা দেওয়া হয়,
সেটা কিন্তু পস্কো আইনের আন্ডারেই পড়ে। মানে সেক্ষেত্রে সেটা কিন্তু দণ্ডনীয় অপরাধ এবং এক্ষেত্রে যাবজ্জীবন কারাবাস পর্যন্ত হতে পারে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে কিন্তু প্রতি মাসে কতগুলো করে কন্টেন্টকে তারা ডিলিট করেছেন তার একটা রিপোর্ট সরকারকে দিতে হয়। সাধারণ মানুষ কিন্তু চাইলে সরাসরি www.cybercrime.gov.in পোর্টালে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটারদের বিরুদ্ধে অভিযোগ আনতে পারেন। আইন দিয়ে কিছুটা হলেও আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু আসল পরিবর্তন আনতে হবে কিন্তু আমাদের মধ্যে। মানে আমাদেরকে সচেতন হতে হবে যে আমরা কোন কন্টেন্ট দেখব আর কোন কন্টেন্ট দেখব না। তার উপর সস্তার জনপ্রিয়তারই জোয়ার আটকাতে আমাদের কিন্তু সচেতনতা এবং সুস্থ সামাজিক বিষয় নিয়ে চর্চা করাটা খুবই প্রয়োজনীয়। দেখুন, এই সামাজিক ব্যাধি থেকে যদি আমাদের মুক্তি পেতে হয় তাহলে যেমন আমরা ডিপেন্ড করছি এই সমস্ত প্ল্যাটফর্মগুলো এই সমস্ত কন্টেন্টকে সরিয়ে দেবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের নিজের নিজের পরিবারের প্রতি সচেতন হতে হবে। মানে পরিবারের প্রত্যেকটা সদস্য তার বয়স অনুযায়ী কি রিলস বা কি শর্টস বা কি ধরনের ব্লগ দেখছে সে বিষয়ে কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের তার উপর নজরদারি রাখতে হবে। ইউটিউবে সেই প্রভিশন আছে যে আমরা চাইলে কন্টেন্টকে শর্টলিস্ট করতে পারি, যে এই পার্টিকুলার কন্টেন্টের বাইরে আমার কাছে অন্য কোনো কন্টেন্ট আসবে না। ইনস্টাগ্রাম বা ফেসবুকের ক্ষেত্রেও কিন্তু আমরা চেষ্টা করতে পারি যে ভালো কিছু কন্টেন্টকে কন্টিনিউয়াসলি যদি আমরা দেখে যাই তাহলে দেখবেন যেগুলো কুরুচিপূর্ণ বা বাজে কন্টেন্ট সেগুলো আপনার কাছে আর সাজেশনে আসছে না। সুস্থ স্বাভাবিক একটা সমাজ গড়ে তুলতে গেলে এই সমস্ত কুরুচিপূর্ণ কন্টেন্টগুলোকে আমাদের সমাজ থেকে বাদ দিতেই হবে। ধীরে ধীরে দেখবেন এই আমাদের বয়কটের ফলে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েশনও কমে যাবে এবং তারাও চেষ্টা করবেন ভালো এবং সুস্থ কন্টেন্ট ক্রিয়েট করে সমাজকে এগিয়ে নিয়ে যেতে। দেখুন, বিষয়টা এতটাই বড় এবং এতটাই গভীর যে আলোচনা শুরু করলে শেষ করতে পারবো না। তাই আর গভীরে না গিয়ে আপনাদের কাছ থেকে মতামত চাইছি। আপনারা জানান যে এর কি কুপ্রভাব সমাজের ওপর পড়ছে বা আপনি যেটা নিজের চোখে দেখেছেন। তাহলে আমরা খুবই উপকৃত হব এবং চেষ্টা করব এর একটা পার্ট 2 বানাতে। আপনাদের সবার সহযোগিতায় আমরা এই ধরনের কন্টেন্ট আরও ক্রিয়েট করতে থাকব। ধন্যবাদ।